আজকে আমরা শিক্ষা জগতের এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যেটা একই সাথে বিপ্লবী আবার ভীষণ পরিচিত, শিশুকেন্দ্রিক শিক্ষা। এই ধারণাটা আসলে খুব সহজ একটা প্রশ্নকে কেন্দ্র করে তৈরি হয়েছে। প্রশ্নটা হলো, আমরা কি শিশুদেরকে স্কুলের মাপ অনুযায়ী তৈরি করব, নাকি স্কুলকেই শিশুদের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলব? এই একটা প্রশ্নই কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থার একেবারে গোড়ায় নাড়া দিয়ে দেয়। ঠিক তাই। এটা শুধু পড়ানোর কিছু নতুন কৌশল নয়, এটা আসলে শিক্ষাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেয়। এতদিন ধরে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে ছিল হয় বই, নয়তো শিক্ষক বা প্রতিষ্ঠান। কিন্তু এই দর্শনটা বলে, না, সবকিছুর কেন্দ্রে থাকবে শিশু। ক্ষমতার ভর কেন্দ্রটাকেই যেন শিক্ষার্থীর দিকে ঘুরিয়ে দেওয়া হলো। তার মানে ওই যে একটা কথা আছে না, এক সাইজের জামা সবার গায়ে ফিট হবে, এই পুরনো ধারণাটা বাতিল হয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা দর্জির বানানো পোশাকের মতো, একদম, যেখানে প্রত্যেকের মাপ অনুযায়ী আলাদা করে পোশাক তৈরি হয়। কিন্তু বাস্তবে এটা করাটা কি এতই সোজা? গতানুগতিক ব্যবস্থা তো ঠিক এর উল্টো পথে চলে। না না, একদমই সোজা নয়। আর সেজন্যই তো এটা এত বিপ্লবী একটা ধারণা। গতানুগতিক শিক্ষায় একটা নির্দিষ্ট সিলেবাস বা পাঠ্যক্রম থাকে, আর সব শিক্ষার্থীকে সেই একই ছাঁচে নিজেদের ঢালতে হয়। যারা পারে তারা ভালো ছাত্র, আর যারা পারে না তারা দুর্বল বা পিছিয়ে পড়া। হ্যাঁ, শিশুকেন্দ্রিক শিক্ষা ঠিক এই কাঠামোটাকেই চ্যালেঞ্জ করে। এটা বলে যে সিস্টেমকে শিশুর জন্য নমনীয় হতে হবে, শিশুকে সিস্টেমের জন্য নয়। কারণ প্রতিটি শিশুর শেখার গতি, তার আগ্রহ, তার ধরন সবই তো আলাদা। এই সত্যিটাকে মেনেই পুরো ব্যবস্থাটা সাজাতে হবে। আচ্ছা, এই ধারণাটার পেছনে তো অনেক বড় বড় নাম দেখছি। প্লেটো থেকে শুরু করে কুইন্টিলিয়ান, জন ডিউই, মারিয়া মন্তেসরি, তালিকাটা বেশ লম্বা। ইভেন কি রবীন্দ্রনাথ ঠাকুর বা মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্বরাও এর পক্ষে ছিলেন। এটা থেকে মনে হয় এটা শুধু কোনো পাশ্চাত্য ধারণা নয়। একেবারেই না। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন তো এর একটা জীবন্ত উদাহরণ। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া সেই ফ্যাক্টরি মডেলের কেরানি তৈজর শিক্ষার বিরুদ্ধে ওটা ছিল একটা বিরাট প্রতিবাদ। তার কাছে শিক্ষা মানে ছিল প্রকৃতির কাছাকাছি থেকে আনন্দের মাধ্যমে নিজের মতো করে বিকশিত হওয়া। ঠিক। গান্ধীজিও তার নই তালিম বা বুনিয়াদী শিক্ষায় হাতে কলমে কাজের মাধ্যমে শেখার ওপর জোর দিয়েছিলেন। তাদের কাছে এটা শুধু একটা শিক্ষা পদ্ধতি ছিল না, এটা ছিল এক ধরনের সাংস্কৃতিক এবং মানসিক স্বাধীনতার অন্বেষণ। এমন মানুষ তৈরি করা যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারবে এবং একটা নতুন দেশ করতে পারবে। দারুণ একটা পয়েন্ট। তবে এতজন সমর্থক থাকা সত্ত্বেও ফরাসি দার্শনিক জ্যাক রুশোকে কেনই ধারারজনক বলা হয়? তার বিশেষত্বটা ঠিক কোথায় ছিল? চমৎকার প্রশ্ন। কারণ রুশোই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে এবং খুব জোরালোভাবে এই কথাটা বলেছিলেন যে শিশুকে তার নিজের মতো করে বিকশিত হতে দেওয়া উচিত। তার বিখ্যাত বই এমিলে তিনি দেখিয়েছিলেন সমাজ বা বড়দের চাপিয়ে দেওয়া কৃত্রিম শিক্ষার বদলে একটা শিশু যদি প্রকৃতি আর অভিজ্ঞতার মাধ্যমে শেখে, তাহলে তার বিকাশ কতটা স্বাভাবিক এবং সুন্দর হতে পারে। তিনি প্রথম বলেছিলেন, শৈশবকে শিশুদের মধ্যে দিয়ে পেকে উঠতে দাও। শৈশবকে শিশুদের মধ্যে দিয়ে পেকে উঠতে দাও, কথাটা কিন্তু ভাবার মতো। হ্যাঁ, বড়দের ধারণা বা শৃঙ্খলার বোঝা শৈশবের উপর চাপিয়ে দিও না। এই দর্শনটাই শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ভিত্তি স্থাপন করেছিল। আচ্ছা, তাহলে এই দর্শনের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয় তার মূল বৈশিষ্ট্যগুলো কি কি? একটা ক্লাসরুমে ঢুকলে কিভাবে বোঝা যাবে যে এখানে শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে? বেশ কিছু স্পষ্ট বৈশিষ্ট্য আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ব্যবস্থাটা পুরোপুরি মনোবিজ্ঞানসম্মত, অর্থাৎ শিশু মনোবিজ্ঞানের নীতির ওপর দাঁড়িয়ে এটি তৈরি। আচ্ছা, শিশুর বিকাশের কোন স্তরে সে কিভাবে শেখে, তার আবেগ কিভাবে কাজ করে, তার চিন্তার ধরন কেমন, এই সব বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে পাঠ্যক্রম এবং পড়ানোর পদ্ধতি ঠিক করা হয়। ঠিক আছে, এখানে আমার একটা প্রশ্ন আছে। মনোবিজ্ঞান তো বলে যে শিশুদের একটা কাঠামো বা স্ট্রাকচারের প্রয়োজন হয়, কিন্তু এই ব্যবস্থার দুটো বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বাধীনতা এবং মুক্ত শৃঙ্খলা। স্বাধীনতা আর শৃঙ্খলা, এই দুটো কি একসাথে চলতে পারে? আমার তো শুনলে মনে হয় একটা ক্লাসে 40টা বাচ্চাকে স্বাধীনতা দিয়ে দিলে তো চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হবে। এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, এবং এখানেই শিশুকেন্দ্রিক শিক্ষার সৌন্দর্য। এখানে শৃঙ্খলা শব্দটার অর্থই কিন্তু আলাদা।
এটা বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া কোনো মিলিটারি ডিসিপ্লিন নয়। ও মুক্ত শৃঙ্খলা মানে হল এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা নিজেরাই নিজেদের কাজের দায়িত্ব নিতে শেখে। যখন একটা শিশুকে তার পছন্দের কাজ করতে দেওয়া হয়, যখন তাকে প্রশ্ন করতে বা অন্বেষণ করতে উৎসাহ দেওয়া হয়, তখন তার মধ্যে থেকেই এক ধরনের আত্মনিয়ন্ত্রণ জন্মায়। আচ্ছা। সে কাজটা শেষ করার জন্য বা সমস্যাটা সমাধান করার জন্যই নিজে থেকে মনোযোগী হয়। মারিয়া মন্তেসেরি ক্লাসরুমগুলো এর সেরা উদাহরণ। সেখানে দেখবেন শিশুরা যে যার মতো বিভিন্ন উপকরণ নিয়ে কাজ করছে, কিন্তু গোটা ঘরে একটা অদ্ভুত শান্ত পরিবেশ বিরাজ করে, কারণ তারা প্রত্যেকেই নিজের কাজে মগ্ন। অর্থাৎ ভয় দেখিয়ে চুপ করানোর বদলে কাজে ডুবিয়ে দিয়ে শান্ত রাখা। হ্যাঁ, এটা তো একটা বিরাট মানসিকতার পরিবর্তন। হ্যাঁ, এর সাথে নিশ্চয়ই সক্রিয়তা বা অ্যাক্টিভিটির ধারণাটাও জড়িত। হ্যাঁ, মানে ছাত্রছাত্রীরা আর শুধু চুপচাপ বসে লেকচার শুনবে না। একদম। সক্রিয়তা বা লার্নিং বাই ডুইং হলো এই শিক্ষার প্রাণ। আমার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে, যেখানে ইতিহাস ক্লাসের পর ঘণ্টা বাজতেই আমাদের মস্তিষ্কটাকে পুরোপুরি সুইচ অফ করে রসায়ন ক্লাসের জন্য অন করতে হতো, হ্যাঁ, হ্যাঁ। যেন দুটো বিষয়ের মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু এখানে শিশুরা হাতে কলমে কাজ করে, পরীক্ষা নিরীক্ষা করে, দলবদ্ধভাবে প্রজেক্ট করে, অর্থাৎ তারা জ্ঞানের নিষ্ক্রিয় গ্রাহক নয়, বরং সক্রিয় নির্মাতা। হুম। আর এর ফলে যা শেখা হয় তা অনেক বেশি গভীর এবং স্থায়ী হয়, কারণ যে জ্ঞান নিজের অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় তা সহজে ভোলা যায় না। এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার ধারণাটা দারুণ, কিন্তু সব বিষয় কি অভিজ্ঞতার মাধ্যমে শেখা সম্ভব? যেমন ধরুন উচ্চতর গণিত বা দর্শনের মতো বিমূর্ত বিষয়গুলো, এগুলোর বাস্তব মডেল তো আর সবসময় তৈরি করা যায় না। খুব ভালো পয়েন্ট। আর এখানেই শিক্ষকের ভূমিকাটা চলে আসে। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক কিন্তু জ্ঞানের একমাত্র উৎস নন, যাকে সবাই ভয় পাবে। তিনি এখানে একজন বন্ধু, পথপ্রদর্শক বা ইংরেজিতে যাকে বলে ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর। হ্যাঁ, তার কাজ হলো এমন পরিস্থিতি বা এমন প্রশ্ন তৈরি করা যা শিশুকে ওই বিমূর্ত ধারণাটার কাছাকাছি নিয়ে যাবে। তিনি হয়তো কিছু উদাহরণ দেবেন, কিছু পাজেল তৈরি করবেন, বা এমন একটা আলোচনার পরিবেশ বানাবেন যেখানে ছাত্রছাত্রীরা নিজেরাই ভাবতে ভাবতে বিষয়টার গভীরে পৌঁছাতে পারে। আচ্ছা। অর্থাৎ তিনি সরাসরি উত্তরটা বলে দেবেন না, বরং উত্তরটা খুঁজে পাওয়ার পথটা দেখিয়ে দেবেন। তার মানে শিক্ষকের অহংবোধকে এখানে একটা বড়সড় বিসর্জন দিতে হয়। তিনি মঞ্চের ওপরের জ্ঞানী ব্যক্তি নন, বরং পাশে থাকা একজন সহযোগী। এই ধরনের শিক্ষক হতে গেলে তো প্রচলিত ট্রেনিংয়ের বাইরেও বিশেষ মানসিকতা আর দক্ষতার প্রয়োজন। অবশ্যই, এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভূমিকা। আর এই ভূমিকার সাথে জড়িত আরেকটি বৈশিষ্ট্য হল সমন্বিত পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড কারিকুলাম। এখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এই বিষয়গুলোকে আলাদা আলাদা বাক্সে বন্দি করে রাখা হয় না। ঠিক যেমনটা আমি আমার স্কুল জীবনের কথা বলছিলাম। হ্যাঁ, ঠিক তাই। এখানে একটি থিম বা ধারণাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে একসাথে জুড়ে দেওয়া হয়। যেমন ধরুন, আজকের থিম হল নদী। আচ্ছা। তাহলে একই সাথে শিক্ষার্থীরা নদীর ভৌগোলিক অবস্থান মানে ভূগোল, নদীর জল কিভাবে গঠিত হয় মানে বিজ্ঞান, নদীকে নিয়ে লেখা কবিতা বা গল্প মানে সাহিত্য, নদীর স্রোতের গতিবেগ গণিত এবং নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা ইতিহাস, এই সব কিছু সম্পর্কে জানতে পারে। বাহ! এতে তারা বিষয়গুলোর মধ্যেকার সংযোগটা বুঝতে পারে এবং তাদের জ্ঞানটা বিচ্ছিন্ন না হয়ে একটা সামগ্রিক রূপ পায়। বাস্তব জীবন তো এভাবেই কাজ করে, তাই না? সত্যি তো। আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলো তো আর শুধু অঙ্কের সমস্যা বা বিজ্ঞানের সমস্যা হিসেবে আসে না। আচ্ছা, এইসব বৈশিষ্ট্য শোনার পর মনে হচ্ছে এই আইডিয়াটা তো পুরো শিক্ষা ব্যবস্থার মানে তার লক্ষ্যটাকেই বদলে দেওয়ার কথা। এর আসল প্রভাবটা তাহলে কি? এর সবচেয়ে বড় প্রভাব হল এটি শিক্ষার মূল উদ্দেশ্যকে নতুন করে সংজ্ঞায়িত করে। গতানুগতিক ব্যবস্থার মূল লক্ষ্য ছিল কিছু তথ্য মুখস্থ করানো এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ানো। যার মূল উদ্দেশ্য ছিল শিল্প বিপ্লবের যুগে কারখানার জন্য দক্ষ কর্মী তৈরি করা। ঠিক, কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অনেক বড়। এর লক্ষ্য হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানসিক, শারীরিক, এই সব? হ্যাঁ, এর মধ্যে মানসিক, শারীরিক, সামাজিক, আবেগিক এবং সৃজনশীল সব দিকের সুষম বিকাশই অন্তর্ভুক্ত।
অর্থাৎ একজন শিক্ষার্থী শুধু ভালো নম্বর পাবে না, সে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে। সে প্রশ্ন করতে শিখবে, নতুন কিছু তৈরি করতে ভালোবাসবে, অন্যের সাথে মিলেমিশে কাজ করতে পারবে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে। হুম। লক্ষ্যটা হলো ভবিষ্যতের জন্য একজন সম্পূর্ণ, চিন্তাশীল এবং আত্মবিশ্বাসী মানুষ তৈরি করা। তার মানে পাঠ্যক্রম থেকে শুরু করে স্কুলের পরিবেশ সবকিছুতেই এর ছাপ পড়ার কথা, যেমন খেলাধুলা বা গান, আঁকার মতো বিষয়গুলো, যেগুলোকে আমরা সাধারণত এক্সট্রা কারিকুলার বলে থাকি, সেগুলোর ভূমিকা এখানে কি? শিশুকেন্দ্রিক শিক্ষায় ওগুলোকে আর এক্সট্রা বা অতিরিক্ত বিষয় হিসেবে দেখা হয় না, ওগুলো মূল শিক্ষারই একটি অপরিহার্য অংশ। তাই নাকি? হ্যাঁ, কারণ একটা শিশু যখন খেলাধুলা করে তখন সে শুধু শারীরিকভাবে সুস্থ থাকে না, সে দলবদ্ধভাবে কাজ করতে শেখে, হার-জিত মেনে নিতে শেখে। যখন সে আঁকে বা গান গায় তখন তার সৃজনশীলতার বিকাশ ঘটে। এগুলো শিশুর আবেগিক এবং সামাজিক বিকাশের জন্য ক্লাসরুমের পড়ার মতনই জরুরি। আর এর সাথে যুক্ত হয় আধুনিক শিক্ষা উপকরণ, যা শেখার প্রক্রিয়াকে আলো আকর্ষণীয় করে তোলে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, শিশুকেন্দ্রিক শিক্ষা কেবল কিছু নতুন পদ্ধতির সমষ্টি নয়, এটি একটি সম্পূর্ণ দর্শন, যা শিশুকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে সম্মান করে। এটি শিশুর স্বাধীনতা, তার কৌতূহল এবং তার স্বাভাবিক বিকাশের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। এর মূল লক্ষ্য শুধু তথ্য সরবরাহ করা নয়, বরং এমন একজন মানুষ তৈরি করা যে শিখতে ভালোবাসে এবং সারা জীবন ধরে শিখতে পারে। একদম ঠিক। আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই। আমরা পুরো আলোচনায় শুনলাম যে শিশুকেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ, যেখানে তার সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা আর কৌতূহলকে গুরুত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন হল, আমাদের বর্তমান সমাজ এবং শিক্ষা ব্যবস্থায় যে ধরনের পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি চালু আছে, যা মূলত মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল এবং শুধুমাত্র নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীর যোগ্যতা বিচার করে, তা কি এই সর্বাঙ্গীন বিকাশের ধারণার সঙ্গে আদৌ খাপ খায়, নাকি এর পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে?